আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্ব ভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। মৌলানা ভাসানী, আব্দুস সালাম খান, আতাউর রহমান খান, শামসুল হক সাহেব, আরও অনেক মুসলিম লীগ কর্মী ও নেতা যোগদান করবেন বলে ঠিক হলো। সভার আয়োজন করেছিল সালমান আলী, আব্দুল আউয়াল, শামসুজ্জোহা ও আরও অনেকে। খান সাহেব ওসমান আলী এমএলএও সমর্থন দিয়েছিলেন। সভার পূর্বে 144 ধারা জারি করা হলো। আমরা পাইকপাড়া ক্লাবে সভা করলাম। বিভিন্ন জেলার অনেক নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন। এই সময় শামসুজ্জোহার উপর মুসলিম লীগের ভাড়াটিয়া গুন্ডারা আক্রমণ করেছিল। দুঃখের বিষয়, এই কর্মীরাই নারায়ণগঞ্জে মুসলিম লীগ গঠন করেছিল এবং পাকিস্তান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিল। এখন যারা এদের উপর আক্রমণ করেছিল তাদের প্রায় সকলেই পাকিস্তান ও মুসলিম লীগের বিরুদ্ধে ছিল। প্রত্যেক জেলা ও মহকুমায় মুসলিম লীগ ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করেছিল। প্রায় সমস্ত জায়গায় মুসলিম লীগ কমিটিতে শহীদ সাহেবের সমর্থক বেশি ছিল বলে অনেক লীগ ও পাকিস্তান বিরোধী লোকদের অ্যাডহক কমিটিতে নিতে হয়েছিল। কিন্তু জনসাধারণ মুসলিম লীগ বলতে শুধু পুরানা লীগ কর্মীদেরই বুঝত। মৌলানা ভাসানী সাহেবের সভাপতিত্বে এই সভা হলো। সিদ্ধান্ত নেওয়া হলো, প্রথমে 2 জন প্রতিনিধি করাচিতে জনাব খালিকুজ্জামান সাহেবের সাথে সাক্ষাৎ করবেন এবং আমাদের দাবি পেশ করবেন। আমাদের দাবি ছিল পুরানা মুসলিম লীগকে কাজ করতে দেওয়া হোক। যদি না শোনেন তবে আমাদের রশিদ বই দেওয়া হোক এবং যাতে নিরপেক্ষ নির্বাচন হয় তার বন্দোবস্ত করা হোক। দেখা যাবে জনসাধারণ কাদের চায়। তখনকার দিনে করাচি যাওয়া এত সহজ ছিল না। কলকাতা, দিল্লি হয়ে করাচি যেতে হতো। ঠিক হলো জনাব আতাউর রহমান খান এবং বেগম আনোয়ারা খাতুন এমএলএ যাবেন করাচিতে। তারা করাচিতে গেলেন এবং চৌধুরী খালিকুজ্জামানের সাথে সাক্ষাৎ করলেন এবং আমাদের দাবি দাওয়া পেশ করলেন। খালিকুজ্জামান সাহেব বলে দিলেন, পুরানা কথা ভুলে যান। যারা খাজা নাজিমুদ্দিন সাহেবকে সমর্থন করবেন তারাই মুসলিম লীগের সদস্য থাকবেন। রশিদ বইয়ের কথাই বললেন, কাগজ পাওয়া যায় না, তাই রশিদ বই পাওয়া কষ্টকর। আকরাম খাঁ সাহেব ও পূর্ব পাকিস্তান অ্যাডহক কমিটিকে বলবেন তারা যদি ভালো মনে করেন তবে পাবেন। 2 জনই ফিরে এলেন এবং আমাদের কাছে বললেন, মিছামিছি কতগুলি টাকা খরচ করা হলো, কোনো কাজ হলো না। খালিকুজ্জামান সাহেব ভালো করে কথা বলতেও চান নাই। শহীদ সাহেবও এই সময় ঢাকা আসলেন এবং মাদারীপুর, গোপালগঞ্জ ও আরও কয়েক জায়গায় সভা করলেন। তাতে ফল খুব ভালো হলো। হিন্দুদের দেশ ত্যাগ করার যে একটা হিড়িক পড়েছিল তা অনেকটা বন্ধ হলো এবং পশ্চিম বাংলা ও বিহার থেকেও মুসলমানরা অনেক কম আসতে লাগলো।
এই সমস্ত সভায় এত বেশি জনসমাগম হতো এবং শহীদ সাহেবকে অভ্যর্থনা করার জন্য এত লোক উপস্থিত হতো যে তা কল্পনা করাও কষ্টকর। এতে নাজিমুদ্দিন সাহেবের সরকার ঘাবড়িয়ে গিয়েছিলেন। এবার শহীদ সাহেব নবাবজাদা নসরুল্লাহ সাহেবের বাড়িতে উঠেছিলেন। নবাবজাদা শহীদ সাহেবকে সমর্থনও করতেন এবং শ্রদ্ধাও করতেন। শহীদ সাহেবকে বিদায় দিলাম গোপালগঞ্জ থেকে। সবুর সাহেব খুলনায় শহীদ সাহেবকে অভ্যর্থনা করলেন, কারণ সবুর সাহেব তখনও শহীদ সাহেবের কথা ভুলতে পারেন নাই। তাঁকে সমর্থন করতেন এবং আমাদেরও সাহায্য করতেন। শহীদ সাহেব খুলনায় হিন্দু মুসলমান নেতাদের নিয়ে এক ঘরোয়া বৈঠক করলেন এবং সাম্প্রদায়িক শান্তি যাতে বজায় থাকে সে সম্বন্ধে সকলকে চেষ্টা করতে বললেন। গোপালগঞ্জে বিরাট সভায় শহীদ সাহেব ও আমাকে খালি গলায়ই বক্তৃতা করতে হয়েছিল, কারণ মাইক্রোফোন জোগাড় করতে পারি নাই। খুলনা থেকে যে আনব সে সময়ও আমাদের হাতে ছিল না, কারণ তিনি হঠাৎ প্রোগ্রাম করেছিলেন। এইবার যখন শহীদ সাহেব পূর্ব পাকিস্তানে এলেন, আমরা দেখলাম সরকার ভালো চোখে দেখছে না। পূর্বে সরকারি কর্মচারীরা শহীদ সাহেবের থাকবার বন্দোবস্ত যাতে ভালোভাবে হয় সেই দিকে লক্ষ্য রাখতেন, কিন্তু এবার তারা দূরে দূরে থাকতে চায়। আজ এ পর্যন্ত।